সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। নির্বাচন সামনে রেখে প্রার্থী হতে কেউ ছাড়ছেন দল, যোগ দিচ্ছেন বড় দলে, কেউ বা আবার ঘোষণা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হতে। জামাত ইসলামের সাথে জোট করার আলোচনা চলছে এনসিপির। নির্বাচনী জোটের সমীকরণে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ। গণতন্ত্রের পথে দেশ কতদূর এগিয়েছে সে প্রশ্ন আসছে সামনে। সাম্প্রতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতিতে যোগদান ও পদত্যাগ। আর এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। শহীদ ওসমান হাদি সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন, 24 ঘন্টায় এনআইডি পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। বিভিন্ন দেশ থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ উদ্ধার, আটক 3। মূল সন্দেহভাজন প্রতিষ্ঠান পরিচালকের খোঁজে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, তীব্র ঠান্ডায় বেশি বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আগামী সপ্তাহে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস। দর্শক, রাজনীতি এবং সামনে নির্বাচনকে সামনে রেখে অনেকে জোট ছাড়ছেন, আবার কেউ পদত্যাগ করছেন, আবার কেউ কেউ বিভিন্ন দলে যোগ দিচ্ছেন। এই সব মিলিয়ে আসলে আমাদের আজকের সম্পাদকীয় বিষয় রাজনীতিতে যোগদান এবং পদত্যাগ। আর এই বিষয় নিয়ে প্রথমে প্রশ্ন করতে চাই আমি সারোয়ার তুষার, এনসিপির যুগ্ম আহ্বায়ক। আপনি আমাকে একটু বলবেন যে আপনাদের আলোচনায় আসছে যে আপনারা জামাতের সঙ্গে জোট করতে যাচ্ছেন, তো এই জোটের আলোচনা কতদূর এবং জোট কবে হবে? আপনাকে ধন্যবাদ। এটা ঠিক ওই অর্থে জোট না, মানে যেটাকে আমরা বলি যে রাজনৈতিক জোট বা আইডিওলজিক্যাল মতাদর্শিক জোট, সেরকম কোনো জোট, নির্বাচনী জোট বলা যায়। একটা নির্বাচনী সমঝোতা হবে, আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি আপনাকে একটা জায়গায় স্পেয়ার করবো, আপনি আমাকে একটা জায়গায় স্পেয়ার করবেন, এই ধরনের আলোচনা হচ্ছে। সেটা যদি ইভেন যদি বিএনপির সাথেও হয়, বিএনপির সাথে একই ধরনের আলোচনা হচ্ছে। আমরা কারোর সাথে জোট করবো না, আমরা করলে সমঝোতা করবো, এটা আমাদের দলের সিদ্ধান্ত। কিন্তু এখনও কিন্তু কোনো কিছু চূড়ান্ত হয় নাই। আপনি জানেন, এটা আমি আপনার এখানে আরেকবার এসে বলেছিলাম যে 19 জানুয়ারি হচ্ছে আপনার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর আগ পর্যন্ত এটার ব্যাপারে, মানে এটার নেগোসিয়েশনটা ওপেন থাকবে। তো যদি এর মধ্যে হয়ে যায়, কথাবার্তা যেদিকে ভালো আগাবে সেদিকে নিশ্চয়ই একটা সিদ্ধান্তে আমরা যাব। এবং এটা খুবই স্পেসিফিক সংস্কার ইস্যুতে আমরা যেটা বলেছি যে রিফর্ম এবং গণভোটকে জেতানো, কারণ অনেক জায়গায় গণভোটের পক্ষে না ক্যাম্পেইন হচ্ছে। তো গণভোটকে জেতানো একটা আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য। আর একটা হচ্ছে আপনার এখানে বহুদলীয় গণতন্ত্রটাকেও সেফগার্ড করা দরকার আছে। বহুদলীয় গণতন্ত্রের কথাটা কেন বললাম, আপনি দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনি ইন্ট্রোটা শুরু করেছেন, যে নিজের দল বিলুপ্ত করে দিয়ে অন্য বড় দলে জোটে চলে যাচ্ছে, কিংবা নিজে হয়তো একটা দলের সাধারণ সম্পাদক সেই দলের পদত্যাগ করে আরেক দলে যোগ দিচ্ছে। শুধুমাত্র কেন? কারণ ওই যে আরপিওর মধ্যে যে এবার একটা সংশোধনী আনা হয়েছে যে আপনি জোট করলেও আপনাকে আপনার মার্কায় ইলেকশন করতে হবে। এটা কিন্তু এই যেগুলো আপনার ভুইফোর সাইনবোর্ড সর্বস্ব যে রাজনৈতিক দলগুলো, মানে এক ব্যক্তি সর্বস্ব, এরা হচ্ছে আপনার তাদের নিজের মার্কায় ইলেকশন না করার জন্য মরিয়া হয়ে উঠেছে। হাইকোর্টেও রিট হয়েছিল, পরে এটা খারিজ করে দেওয়া হয়েছে, এগুলো সব আমরা দেখেছি। এবং তারা বিএনপিকে ব্যাপকভাবে সার্ভিস দিয়েছে আপনার এই জাতীয় ঐক্যমত্য কমিশনে। এবং তখন বিএনপি বলেছে যে আমাদের সাথে 90% দল এই জিনিসটা চায়, কিন্তু সেই 90% দল এখন দেখা যাচ্ছে সব নিজের দল বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমরা তো বহুদলীয় গণতন্ত্র চাই, বিএনপির পলিটিক্যাল প্রজেক্ট হলো বহুদলীয় গণতন্ত্র। কিন্তু এই যে ঘটনাটা, এটা একটা মাৎস্যন্যায়ের মতো, বড় মাছ আসলে ছোট মাছকে গিলে খেয়ে ফেলছে। আমরা দেখতে পেলাম একটা ভিডিও, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সম্মানিত রাজনীতিবিদ, তিনি এক দলের প্রধানকে বলছেন করেন বিলুপ্ত করেন, আপনার দল বিলুপ্ত করেন। এইভাবে মানে বিলুপ্ত, মানে কথায় মুখের কথা হয়ে যাচ্ছে, এবং বললেন আমি আমার দল বিলুপ্ত করিলাম। এই পরিস্থিতি, এখন এই পরিস্থিতিতে আমাদের বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে
নিজের মার্কা ইলেকশন করতে হবে। এবং সেই কারণে আমরা এমন সিদ্ধান্ত নেব যে যদি জোট করি আর সমঝোতা করি যাই করি, আমাকে আমার মার্কা ইলেকশন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা গণভোটের যে স্লিপিং যে না ক্যাম্পেইনটা চলছে, আমরা এলাকায় যখন আমরা দেখতে পাচ্ছি যে কারা কি উদ্দেশ্যে না ক্যাম্পেইন করতেছে, তো সেইটার বিরুদ্ধে একটা মানে পদক্ষেপ দরকার। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের সিদ্ধান্তটা আসবে। ইতিমধ্যে আমরা এই 29 তারিখ তো আপনার সাবমিট করার দিন, মনোনয়নপত্র সাবমিট করতে হবে। আমরা যথারীতি আমাদের সেরকম নির্দেশনা দেওয়া আছে যে আমাদের মনোনয়নপত্রটা আমরা সাবমিট করব এবং তারপর জোটের খবর আপনারা হয়তো সপ্তাহখানে কিংবা 3-4 দিনের মধ্যে আমরা একটা কিছু জানতে পারবো। না, আলোচনা চলছে, কিন্তু আসলে আপনারা যদি একটু খোলাসা করে বলেন যে কত আসন চাচ্ছেন, কত আসন ছাড়তে চায়, বা এইসব বিষয় নিয়ে তো আসলে তো সমঝোতা তো আসলে এইসব বিষয় নেই, তাই না? না, সমঝোতা শুধু এইসব বিষয় না, সমঝোতা হচ্ছে না, সংস্কার বিষয়টা আছে। হ্যাঁ, গণভোটে যারা আমাদের মানে হয়তো কারোর সাথে মানে যদি আমরা একটা বোঝাপড়ায় আসি, আমাদের জেতার মতো ক্যান্ডিডেট আছে কয়জন সেটা আমরা বের করছি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের কয়েকজন ব্যক্তি আরেকটা বড় দলের সাথে আপনার করবে সেরকম না। আমরা দল হিসেবে যার সাথেই জোট করি না কেন, দল হিসেবে করতে চাই, কয়েকজন ব্যক্তি না। ফলে ওইটা আমার পুরো দলকে কনভিন্স করে তারপর আসতে হবে। তো এই সমস্ত জিনিস বিবেচনায় নিয়েই আমরা হয়তো এই সপ্তাহের মধ্যেই এটার ব্যাপারটা খোলাসা হবে। আপাতত এইটুকু তো অবশ্যই সব গণমাধ্যমে এটা এসেছে এবং এটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা কথাবার্তা বলছি। আপনার কাছে আমি আসবো, যারা কেন পদত্যাগ করলো সেই প্রশ্ন আমি আপনার কাছে রাখবো। তার আগে আমি নীলুফা চৌধুরী মনির কাছে প্রশ্ন করতে চাই যে আপনি তো বলবেন যে জোট সমীকরণ কিভাবে দেখছেন, যে এই যে এনসিপির সাথে জামাতের এই সমীকরণটা আপনি কিভাবে দেখছেন, বা শুধু এনসিপি নয়, অনেক দল অনেক দলের কাছে যেতে চাচ্ছে, এই যাওয়া আসা, পদত্যাগ করা, দলে যোগদান করা, সেটা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক। দেখেন, এটা তো আসলে লয়ের মধ্যেই আছে যে বিভিন্ন দল একসাথে হয়ে জোট গঠন করা, এটা তো এই দেশ প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই, এটা গণতন্ত্রের বিউটি আমি মনে করি। এখন কে কার সাথে গিয়ে তার লাভ হবে, প্রত্যেকেই নিজের লাভ লসটা ভালো বুঝে। আমি এখানে খারাপ কিছু দেখি না। এখন আপনার অনেকটা জিনিস এই জায়গাটা আমি দেখি যে ওই জায়গায় জোট করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তাদের আদর্শ থেকে আদর্শচ্যুত হয়, নৈতিকতা থেকে নৈতিকতাচ্যুত হয়। আমি আদর্শ বলতে এমন বুঝাই যে ধরেন ইসলামিক দলগুলো সব এক হয়েছে গেল, এক হলো, অথচ দেখেন তাদের মধ্যে যোজন যোজন দূরত্ব। সাধারণ আমি বা বিএনপি বা এনসিপির যতটা দূরত্ব বা সম্পর্ক, তার চেয়ে অনেক 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 বেশি দূরত্ব। যেমন ধরেন একজন মাজার পছন্দই করে না, মাজার থেকে লাশ তুলে পুড়ে ফেলছে, আরেকজন মাজারকে সেবা করছে। এই যে জিনিসটা তাদের কিন্তু ওই জায়গায় কিন্তু একদম চরমভাবে গ্যাপটাকে রেখেও কিন্তু তারা এক হচ্ছে। এটা ফিউচারের জন্য খারাপ হবে, এটা আমি মনে করি যে আদর্শগত সমস্যায় ওটা সাফার করতে হবে। আর এছাড়া যদি মনে করেন যে হ্যাঁ আমি আদর্শের জায়গায় আদর্শ রাখবো, দেশ পরিচালনার জায়গায় দেশ পরিচালনা রাখবো, তাহলে ঠিক আছে। যদি করি, সেটা হচ্ছে যে জামাতের সঙ্গে আপনারা সরকার গঠন করেছিলেন, আপনারা প্রায় 3 যুগ আপনারা রাজনীতি করেছেন, কিন্তু ভবিষ্যৎ যদি সেই তুলনা যদি বলি, বর্তমানে জামাতের সঙ্গে আপনাদের সম্পর্কটা সুখকর নয় এখন এই মুহূর্তে, কিন্তু আপনারা সরকারও পরিচালনা করেছেন এবং তাদের সাথে সরকার বিরুদ্ধে আন্দোলনও করেছেন। এমন কোনো সংকট দেখবেন কিনা সামনে, যেরকম জোট করলে আদর্শগত পার্থক্য থাকলেও কিন্তু জোট করলে আসলে খুব বেশি সুবিধা হবে না, বা আপনার কথা যদি বলি ভবিষ্যৎ ভালো হবে না? দেখেন, জামাতের সাথে জোট আপনার 3 যুগেরও অনেক বেশি আমি মনে করি। এটা তো 25 সাল, 2001 সাল থেকে তো একসাথে আপনার মন্ত্রী পরিষদেও ছিলেন তারা, অনেকগুলো ছিল, তার আগেও তো একসাথে ছিল। তো সেই হিসেবে আমি বলবো যে হঠাৎ করে এটা ভাগ হওয়ার পজিটিভ আছে, নেগেটিভ আছে। হ্যাঁ, নেগেটিভ আছে, পজিটিভ আছে। পজিটিভটা সেটা হলো যে একটা বড় দল ফ্যাসিস্ট হওয়ার কারণে সে চলে গিয়েছে বা যেতে বাধ্য হয়েছে। তো ওই দল নিষিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটা গ্যাপের মধ্যে আছে বাংলাদেশের রাজনীতিটা। সেইখানে আপনার সরকারি দল বিরোধী দল কাউকে না কাউকে হতে হবে। সেই জায়গায় ধরেন জামাত মোটামুটি বড় দল, খারাপ দল না, ছোট দল না। আর 17-18 বছর কোনো পরীক্ষাই হয় না, এই সত্যি কথা। কার কতটুকু কি আছে এটা আসলে আমরা জানি না। তো সেটা দেখার একটা সুযোগ। তারপরে এটা আমি পজিটিভলি বলছি যে একসাথে থেকে আমি চাই না আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো আপনার একসাথে অ্যালায়েন্স করে আবার সরকারি দল বিরোধী দল হোক বাংলাদেশে। কারণ যেটা আমি এক সময়
টিচ করে বলতাম বা এটা সমালোচনা করে বলতাম, সেই জিনিসটা যদি এখনো হয় তাহলে আর চেঞ্জ কিসের? ওই জায়গাটায় ঠিক আছে, কিন্তু আপনার এটাকে যে শত্রুতায় রূপান্তরিত করতে হবে অন্যায়ভাবে, বিভিন্নভাবে আপনার গোয়েবলসের থিওরির মতো সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য পরিণত করে যে প্রতিদিন কোরাস গানের মতো বলে 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 এক একজনকে আপনার ছোট করা হবে বা নির্বাচনে অকৃতকার্য হওয়ার জন্য চেষ্টা করা হবে, এটা দুঃখজনক। এটা হলো নেগেটিভ পলিটিক্স। আমরা নেগেটিভ পলিটিক্স ছিল বলেই কিন্তু সবাই এক হয়ে আমরা কিন্তু একটা গণ অভ্যুত্থান পেয়েছি। সেই গণ অভ্যুত্থানটা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমি মনে করি একসাথে এখানে তুষার বসেছে, আমি বসেছি, দুই দলের ইলেকশন হবে, ও আর মতো বলবে, আমি আমার মতো বলবো, ভোট জনগণ যাকে ভালো বুঝবে তাকে দিবে। ভোটের পরের দিন যে আমরা অকৃতকার্য হব তার বাসায় যাব, যে কৃতকার্য হবে বা যে অকৃতকার্য হবে সে একটা ফুল নিয়ে তাকে অভ্যর্থনা জানাতেই পারে, অভিনন্দন জানাতেই পারে। আমরা এরকম একটা রাজনীতির স্বপ্ন দেখি, কিন্তু অভ্যুত্থানটা হয়েছিল, আমরা এটাই দেখতে চাই। এটার জন্য যে নোংরামোগুলো হচ্ছে এখন, আমরা এই নোংরামোটার দিয়ে অতিষ্ঠ হয়ে গেছি, এটা পরিহার করা একান্তই বাঞ্ছনীয় আমি মনে করি। জি তুষার, আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে যারা আসলে কেন পদত্যাগ করলো, কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন, কেন করলো? প্রথম কথা বলি যে তিনি আমাদের দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ের নেতা ছিলেন বলতে হচ্ছে কারণ সম্ভবত তিনি পদত্যাগ করেছেন এরকম আমরা শুনতে পাচ্ছি, যদিও তিনি ফেসবুকে কোনো কারণ ব্যাখ্যা করেন নাই, তিনি বলেছেন স্বতন্ত্র নির্বাচন করবেন। এখন আপনি একটা জিনিস দেখেন যে এই সিদ্ধান্তটা আমি বলবো যে এটা একটা অরাজনৈতিক সিদ্ধান্ত এবং একটা ব্যক্তিবাদী সিদ্ধান্ত। কেন? কারণ হচ্ছে যে পুরো দল হিসেবে আমরা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনেও বসলাম, সেখানে কিন্তু সবাই সব বিষয়ে একমত হয় নাই, অনেক বিষয়ে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তখন আমরা নোট অফ ডিসেন্ট নিয়ে কি বলেছি? নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে যে দ্বিমত সহকারে একমত। ঠিক আছে, এখন এই যে দ্বিমত সহকারে একমত, পার্টি যখন একটা সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত নেওয়ার আলোচনা হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই সম্ভাব্য যে কারণের কথা আমরা বুঝতে পারছি, ওই সিদ্ধান্ত তো এখন আসে নাই, তার আগেই আপনি এই কাজটা করলেন। তো আমি তো বলবো যে আপনি এনসিপির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠিত হয়ে এখন আপনি নিজের ব্যক্তিগত এই সিদ্ধান্তটা নিলেন, এটা উনি করেছেন। যাই হোক, ওনার সিদ্ধান্ত ওনার, আমাদের দলের মতো থাকবে, একটা দলের মেইন স্ট্রিম সবসময় দলের মধ্যে থাকবে। এরকম জার্নির মধ্যে বিএনপির মতো বড় দলেও অনেকে ঝরে পড়েছে না। রাজনীতি একটা ভাই অনেক লম্বা রেস এবং একটা দমের খেলা, এটা সবাই পারে না। এটা হুট করে মানে ইম্পালসিভ আচরণ করে তো আপনি পারবেন না। ঠিক আছে, ওনারটা আমি ওনার জন্য শুভকামনা জানাই এবং উনি ঢাকা 9 থেকে নির্বাচন করতে চান, স্বতন্ত্র নির্বাচন করবেন, সেটা করলে আমার অবশ্যই তার প্রতি শুভকামনা থাকবে। আমরা একসাথে যেহেতু রাজনীতি করেছি অনেক দিন, কিন্তু যেটা হচ্ছে যে একটা তো মানুষের 30-35 বছরের একটা রাজনৈতিক ক্যারিয়ার থাকে, তার মধ্যে অনেক ঘটনা ঘটে। আপনি ধরেন একটা উদাহরণ দিই, 2006 সালে এই জামায়াত প্রশ্নে বিএনপিতে একটা ভাঙন ধরলো এবং অলি আহমদ সহ অনেকে বের হয়ে আসলেন। তারা আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশন করলেন এবং 32টা আসন তারা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে তো 2006 নির্বাচন হয় নাই, সেই নির্বাচন হল 2008-এ। ততদিনে এলডিপি আবার আলাদা হয়ে একক নির্বাচন করে সেখানে তারা একটা আসন পেয়েছিল নির্বাচনে। তো জামায়াত প্রশ্নে কিন্তু তাদের এই ভাঙনটা হয়েছিল। এখন আবার আপনি দেখেন এলডিপির মধ্যে আবার আরেকটা ভাঙন হয়েছে যে তাদের মহাসচিব চলে এসেছে বিএনপির দিকে, আর যিনি সভাপতি অলি আহমদ সাহেব তিনি কিন্তু জামাতের দিকে চলে গেছেন। তো আপনি জামাতের সাথে বিএনপি আছে বলে ভাঙনটা হলো, এরপরে উনি নিজেই কিন্তু এখন আবার জামাতের দিকে চলে গেছেন। ফলে পলিটিক্স একটা সবসময় এটা হতে থাকে। ঠিক আছে, এই কারণে আপনি হুট করে এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন, কালকে হয়তো এই সিদ্ধান্তের জন্য আপনি পস্তাতেও পারেন। ঠিক আছে, তো এটা অনগোয়িং প্রসেস এবং আমরা মনে করি যে আমাদের দলগতভাবে সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তই নিক। কিন্তু জাতীয় রাজনীতি কতগুলো জিনিস ডিজার্ভ করে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে ধৈর্য, ফোকাস এবং আপনার লম্বা দম, এটা দরকার হয় আর কি। হুট করে 3-4-5 মাসের একটা জার্নিতে এসে একটা সিদ্ধান্ত পছন্দ না হলে আমি একটা কিছু করে বসবো, তাহলে সরি, ন্যাশনাল পলিটিক্স ইজ নট ইয়োর কাপ অফ টি। তো ঠিক আছে, এখন আমি ওনার প্রতি আমার শুভকামনা থাকবে, কিন্তু আমাদের দল হিসেবে দলের সিদ্ধান্ত আমরা কিছুদিনের মধ্যেই নেব। তো স্যার, আসলে যেটা জানতে পারছি যে আসলে আপনার জামাতের সঙ্গে জোট করতে যাচ্ছেন, আলোচনা চলছে, ঠিক ওই মুহূর্তে আসলে যারা এরকম পদ থাকে এবং আপনাদের নারী সদস্য যারা রয়েছেন বা নারী কেন্দ্রীয় নেত্রী যারা রয়েছেন, তারাও একটা উদ্বেগের কথা জানিয়েছে বা এরকম একটা কথা কয়েকদিন যাবৎ চলছিল। তো এই বিষয়টা কেন আপনারা আপনাদের দল ঠিক না রেখে বা দলের মধ্যে এরকম ভাঙনের সুর যখন আসছে, তখন গিয়ে জামাতের সঙ্গে জোট করে কতটা সুবিধা আদায় করতে পারবেন? নারীদের যেটা বললেন যে নারীদের আবার আরেকাংশ
আমি যতটুকু শুনেছি তারা পিটিশন দিয়েছেন আমাদের আহ্বায়কের কাছে যে আমাদের এই সিদ্ধান্তে আপত্তি নাই। ঠিক আছে, তাদের কারোরই ব্যাকগ্রাউন্ড কিন্তু, হ্যাঁ তাদের কারোরই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার ইয়ে না, মানে তারা অতীতে ছাত্রী সংস্থা করেছেন বা এরকম কিছু বলা যাবে না, মানে তারা সবাই লিবারেল ঘরানারই, কিন্তু তারা বৃহত্তর স্বার্থে দলের সিদ্ধান্তের পক্ষে আছেন। ঠিক আছে, আবার কেউ কেউ মনে করছেন যে এই সিদ্ধান্তটা হওয়া উচিত না, এখন তারা এটা ফেসবুকে জানাচ্ছেন, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো এখনো সিদ্ধান্তটা নেই, সিদ্ধান্তটা আসবে এবং সেটা দলীয় ফোরামে আসবে। তো আমাদের বক্তব্যটা হচ্ছে যে আপনার যে কোনো কথা আপনি দলীয় ফোরামে এসে বলবেন, দলীয় ফোরামে না এসে কেউ যদি এটা সোশ্যাল মিডিয়ায় বলে তাহলে তো এটা আসলে রাজনৈতিক আচরণ হয় না, সেটা যেই করুক না কেন রাজনৈতিক আচরণ হয় না। জামায়াতের সাথে আমাদের যে কথাটা হচ্ছে এটা হচ্ছে একটা স্পেসিফিকভাবে নির্বাচনী সমঝোতার বিষয়, কৌশলগত সমঝোতার বিষয়, এটার সাথে কোনো আপনার আদর্শিক জোট রাজনৈতিক জোটের কোনো সম্পর্ক নাই। আবার এই কথাটাও এখনও চূড়ান্ত পর্যায়ে যায় নাই। হ্যাঁ, কিন্তু তার আগেই মানে যারা প্রতিক্রিয়া দেখাচ্ছে আমি মনে করবো বলবো যে তারা একটু অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে আর কি, কিন্তু উচিত হচ্ছে যে দলের সিদ্ধান্ত দলের মধ্যে রাখা, এই আর কি। এর মধ্যে 30 জন আপনাদের কেন্দ্রীয় নেতা তারা হচ্ছে নাহিদ ইসলামকে কিছুক্ষণ আগে স্মারকলিপি দিয়েছে জামাতের সঙ্গে জোট না করার বিষয়, এবং জামাতের সাথে জোট করার কারণে তারা আপত্তি জানিয়েছেন। এটা আপনি কি বলবেন? তারা যদি আপত্তি জানান, 30 জন কেন্দ্রীয় নেতা যদি আপত্তি জানিয়ে স্মারকলিপি দেয় আপনার দলকে, তাহলে কি আপনারা সেই আলোচনা আপনাকে এগোবেন? একটা জিনিস বলি, দেখেন এইটাই হচ্ছে পলিটিক্সটা কোথায়, তারা 30 জন ধরেন একটা দলের কথা চিন্তা করে, একটা দলের ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি বলতে একটা জিনিস থাকে। আপনি একটা যে কোনো বিষয়ে পিটিশন করতে পারেন, সেই পিটিশন আপনি দলের আহ্বায়কের কাছে জানাতে পারেন, এটা তো দলীয় জিনিস, দলের ইন্টারনাল বিষয়, এটা মিডিয়ার কাছে আসলো কিভাবে? একটা দল কিন্তু তার সমস্ত কিছু মিডিয়া আনতে চায় না, তার মানে এটা কেউ না কেউ লিক করেছে, যে চেয়েছে যে এই ধরনের একটা গুঞ্জন সৃষ্টি হোক। এখন আমি তো এটা বলতে পারি, কিন্তু এটা বলাটা ঠিক হবে না, যে এই যে 30 জন বলেন এর অন্তত 3 গুণ কেন্দ্রীয় সদস্য তারা এই সিদ্ধান্ত বলেছেন যে দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের সাথে আছি। তারাও হয়তো পিটিশন রেডি করবে বা করেছে, হ্যাঁ, কিন্তু সেটা তার মিডিয়ায় তারা দিতে চাচ্ছে না। ফলে এখানে হচ্ছে যে ধরেন এই একটা দল আপনার, আমরা তো একটা অন্তর্বর্তী সময় পার করছি এবং এটা কিন্তু একটা ট্রানজিশন সময়, এই ট্রানজিশন সময়ের মধ্যে অনেক ধরনের আপনার খেলা তৈরি হবে এবং সেই খেলায় অনেকে না বুঝে ফাঁদে পাওয়া দেবে। কিন্তু আমরা মনে করি যে দল যে সিদ্ধান্ত নেবে একসাথে আলোচনা করে সেই সিদ্ধান্তের পক্ষে যারা আছে তারাই আসলে দলের সাথে আছে, আর বাকিরা নোট অফ ডিসেন্ট দিয়ে থাকবে দলের সিদ্ধান্ত। কিন্তু দলের সিদ্ধান্ত নিয়ে যারা বাইরে আপনার একটা ক্যাওস সৃষ্টি করতে চাইবে তারা তো আমাদের দলের মঙ্গল চায় না। এতে করে কি দলের মধ্যে কোনো অস্থিরতা তৈরি হবে কিনা? 30 জনের চিঠি যারার পদত্যাগ, যে কোনো দলকে এগুলো ফেস করেই আগাতে হয়। ঠিক আছে, বিএনপিকেও এই পথ পাড়ি দিতে হয়েছে, সব দলকে, যেই দল, এবং এটা কিন্তু আরেকটা দিক থেকে এটা হলো একটা লক্ষণ যে আমাদের দলটা বড় হচ্ছে। দল বড় হওয়ার মানেই হচ্ছে আপনার এই ধরনের একটা, আমাদের তো কোনো মনোলিথিক পার্টি না যে সবাই লেফট রাইট করবে। এখানে বিভিন্ন ধরনের লোক এসেছে এবং তাদের মধ্যে মতের বৈচিত্র্য থাকবে, কিন্তু যেটা দেখতে হবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ কেউ করছে কিনা। যে ইন্টারনাল একটা আপনার পিটিশন, সেটা যখন মিডিয়ায় এটা বোঝা যায় যে এটা লিক করা হয়েছে এবং এটা উদ্দেশ্যই ছিল আসলে তাদের আপত্তিটা আহ্বায়কের কাছে জানানোটা তাদের মূল উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার এটা মিডিয়াকে তারা জানিয়ে একটা মানে আলোচনা তৈরি করবে আর কি। তো এটা যারাই করেছেন তারা আসলে রাজনৈতিক আচরণ করেন এবং এটা একটা শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়েছে, সেটা আরেকটা ডিসকাশন, এটা আমরা আমাদের দলের মধ্যে মিট আপ করবো। কিন্তু দলকে একসাথে সিদ্ধান্ত নিয়েই এইসব টার্মোয়েল ফেস করেই সামনে আগাতে হবে, এটাই পথ, এটা ছাড়া অন্য কোনো পথ নাই। নীলুফার মনি, আপনি একটু বলবেন আমাকে যে এই ধরনের আসলে যারার যে পদত্যাগ, কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করেছেন এনসিপি থেকে, এবং খুব মানে সম্ভাবনাময়ী নেত্রী তিনি, এবং তিনি সামনে খুব ভালো করবেন সেটাও তিনি তুষার বলছেন, তার দলের নেতা। এটাকে আপনি কীভাবে দেখেন যে এনসিপি একটা সম্ভাবনাময় একটা দল ছিল বাংলাদেশে, যারা জুলাই অভ্যুত্থানে সরকার বিরোধী আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছিলেন ছাত্র জনতাকে, সেই দলের মানে সেই দলটি না আসলে তার নেতারা একটি দল গঠন করেছিল এবং দলকে নিয়ে অনেক আশা ছিল। আপনি কি মনে করেন যে একটা অস্থিরতা তৈরি হবে রাজনীতিতে এই ধরনের পদত্যাগ, দল ছুট হওয়া? এটা দেখেন অন্য কোথায় কি হবে আমি জানি না, তবে এনসিপিতে কিন্তু একটা মানে ক্রাইসিসের মোমেন্টে পড়েই আছে আমি বলবো, এই ঘটনাকে কেন্দ্র করে, এই ধরনের ঘটনাকে। আমরা কয়েকদিন যাবতই শুনছিলাম যে এনসিপি কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে, কেউ বিএনপির সাথে নেগোসিয়েট করতে চাচ্ছে, কেউ জামাতের সাথে নেগোসিয়েট করতে চাচ্ছে, কেউ ইন্ডিভিজুয়াল নিজেরাই ইলেকশন করতে চাচ্ছে, আবার কেউ 7-8টা দল মিলে একটা যে জোট করেছিল তাদের সাথে থাকতে চাচ্ছে। এই যে টানাপোড়েনটা, এই টানাপোড়েনে আমি বলবো যে যারা ব্যক্তিগতভাবে যে এনসিপির সাথে এতদিন কাজ করেছে, আমরা কিন্তু তাকে লাইমলাইটে দেখেছি সবসময়, হাতে গোনা কয়েকজনের মধ্যে সমস্ত বাংলাদেশ ঘুরলো, তারপরে অন্য অন্য জায়গায় আপনার আমেরিকা যাওয়া থেকে শুরু করে অন্য অন্য সব বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যখন কথা বলতো তখন কিন্তু তাকে আমরা দেখতাম। তো সেই হিসেবে এনসিপির তো একটা এই জায়গায় একটা লস, যারা ব্যক্তিগতভাবেও যারাও লস করলেন,
কারণ রাজনীতিতে আসলে মান অভিমানের ঠাঁই নাই, এখানে বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। তো এটা আমি জানি না যে দলটা একটা বছর এখনো হয় নাই যে গঠন হয়েছে, সেই দলটা যদি এখনই হুমকির মুখে পড়ে, এবং এই দলের অনেক কিছু আছে ইয়াং এনার্জেটিক এবং তাদের অবদান বাংলাদেশবাসী ভুলবে না, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে অভিজ্ঞতা, সিনিয়রিটি। একটা বড় যদি বাবার বয়সী যদি কয়েকজন থাকতেন, তাদের বুদ্ধি বিবেচনা অভিজ্ঞতার কোনো বিকল্প কিছু হতে পারে না। বই পড়ে মুখস্থ কথা অভিজ্ঞতা আর বাস্তবতার নিরিখে একটা মানুষ ঘাত প্রতিঘাতে দাঁড়িয়ে থাকা, যেমন আজকে যে কথাটা তুষার বলল, আজকে যারা যেটা মনে করছে রাইট, এটা 5 বছর পরে 2 বছর পরে মনে করতে পারে, তার আবেগটা যখন কমবে যে আমি এখানে রং ছিলাম, আমার আরেকটু বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত ছিল, আরেকটু ধৈর্য রাখা উচিত ছিল। আমি এটা বলবো যে একটা দল, বাংলাদেশের গতানুগতিক অনেকগুলো দল ছিল যেগুলোর খামখেয়ালিপনা, নাড়াদশাপনা নিয়ে অনেকেই অতিষ্ঠ ছিল। নতুন দল হলে আমরা যতই আলোচনা বা সমালোচনার জন্য সমালোচনা করি, কিন্তু বাংলাদেশের বিউটি অফ ডেমোক্রেসি, এটার ভীষণ প্রয়োজন নতুন দল, এবং যে দলগুলো সত্যিই কিছু আপনার অবদান রাখতে পারে দেশে এবং জনগণের কাছে। এবং এই দলের ছেলেমেয়েরা বয়সে যাই হোক না কেন, তারা গিয়ে মানুষের কাছে যখন ভোট চাইবে, তখন তারা বলতে পারে, তাদের বলার সেই রাইটস আছে যে আমি তোমাদের জন্য এইটুকু করেছিলাম, আমি আমার জীবনটাকে বাজি রেখেছিলাম। সো তখন মানুষ তাদের দিকে চাইতেও পারে এবং হতেও পারে, হয়ও। সেখানে যদি 5টা 10টা 15টা সিট যদি তারা পায়, তারা কিন্তু এই জার্নিটা তারা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারত। এতে হতো কি, গণতন্ত্র মানে তো এই না যে দলই যত বড়ই হোক, বিএনপি আশাও করবে না যে 300 সিটই সে পাবে, জামাতও আশা করবে না যে 300-250 সিট পাবে। তো কাউকে না কাউকে তো পেতেই হবে। সেখানে যদি শিক্ষিত, এনার্জেটিক এবং যাদের দেশকে দেওয়ার মতো অবদান আছে, দেওয়া আছে এবং দিতে চায়, এই টাইপের মানুষগুলো আসলে ভালো হয়। সেখানে যদি তারা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, তাহলে তাদের লসের পাশাপাশি দেশও তুষার বলছিলেন যে অরাজনৈতিক সিদ্ধান্ত তাসনিম জারার এই পদত্যাগ, আপনি কি তাই মনে করেন? আমি অবশ্যই এটা মনে করি, কারণ হ্যাঁ, রাজনৈতিকভাবে তার কজ থাকতে পারে, সেই জানে, সে যেহেতু এখনো ওপেন করে নাই সেই জানে। কিন্তু এই সময়টা, এই ক্রাইসিস টাইমটা, ইলেকশনের আর এখনো 5 জন লোক একসাথে হলে 3 জনই জিজ্ঞেস করে নির্বাচনটা হবে কি, এই ধরনের যখন প্রশ্ন মানুষের মনে, তখন এই যে ছোটাছুটি বা স্বতন্ত্র করা, এটা একদিন আগে যখন আমরা তার দেখলাম, কি বলে, বিকাশ নাম্বার দিল, যখন টাকা সমানে আসছিল, তখন কিন্তু আমরা এটা পজিটিভলি নিয়েছি যে হ্যাঁ, তার এখানে ট্রান্সপারেন্সিটা ভীষণ হাই কোয়ালিটির। তো সেইখানে কত টাকা ঘন্টায় ঘন্টায় বলা হচ্ছে যে কত টাকা উঠছে, এবং এটা ওপেন দেখার একটা ব্যবস্থা হচ্ছে। সেই মানুষটা একদিন পরে এরকম একটা ডিসিশন নেবে, নিশ্চয়ই সেও খুব খুশি মনে ডিসিশনটা নেয়, নিশ্চয়ই তারও এতটাই কষ্ট হয়েছিল যে সে এক কথায় নিজেকে স্বতন্ত্র হিসেবে বলতে বাধ্য হয়েছে। আমি বলবো যে এনসিপির যারা নীতি নির্ধারক মহল আছে, তারা যেন এটা তাকে বুঝায়, তার সাথে, এবং আরও যাদের যাওয়ার সম্ভাবনা আছে, তাদের মনে করি যে সবাই মিলে বসে যে কোনো মূল্যে আগে দলটাকে টিকাতে হবে, তারপরে জোটে যেতে হবে। জোটে একবার ইলেকশনে পাস না করলেও তেমন ক্ষতি হবে না, কিন্তু দলটা ভেঙে গেলে অনেক বড় ক্ষতি হবে। দল থাকলে কখনো না কখনো আসবে তারা। ইমরান খানের দল, আমি পাকিস্তানের কথাই বলি, ইমরান খানের দল যখন গঠন করে, তখন কিন্তু আমরাও চিন্তা করিনি এই ইমরান খান একদিন এতটা জনপ্রিয় হবে, সরকার গঠন করবে এত তাড়াতাড়ি। তাও তো সেইখানে তারা যদি পারে, এরাও পারবে কখনো না কখনো, যদি নিজেদের অবস্থানটা ঠিক রাখে, নিজেদের ট্রান্সপারেন্সিটা ঠিক রাখে, এবং নিজেরা যদি একজন আরেকজনের প্রতি সৌহার্দ্যপূর্ণতা থাকে। আপনি বলছেন দলকে সুসংগঠিত করে বা দল সংগঠিত রেখেই আর কি জোটে যাওয়া উচিত। তাতে করে আপনি একটা কথা বলছিলেন যে এনসিপি একটা ক্রাইসিসের মধ্যে পড়লো। এনসিপি ক্রাইসিসে পড়লে কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, এবং রাজনীতিতে, টোটাল রাজনীতিতে কোনো অস্থিরতা তৈরি হবে কিনা সামনে নির্বাচন ঘিরে? আমি টোটাল রাজনীতির অনেকেই হয়তো খুশি হবে। আমি একসময় ওদের সমালোচনা করেছি যখন দরকার ছিল যেটুকু। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলছি যে একটা লম্বা রাজনীতি কিন্তু শর্টকাট না, ওদের উপায় ছিল না, ওরা শর্টকাট মেথড এতদিন নিয়েছে, বাট এখন কিন্তু লেন্দি প্রসেস। সো সেই প্রসেসের মধ্যে তাদের থাকতে গেলে
অনেক সময় পাওয়া না পাওয়া এইসব নিয়ে চলতে হবে। দেখেন আমার রাজনীতির বয়সটা কত, ওদের জন্মের আগেও আমি মনে হয় রাজনীতি শুরু করেছি। 35-36 বছর আমি রাজনীতি করি, সেখানে আমি মনোনয়নই পাই নাই। আমাকে চিনেন না, বাংলাদেশে খুব কম লোক আছে, তো আমি তো ছেড়ে দেই নাই। তো এখান থেকে আমার কাছ থেকে ওদের অন্য কিছুই না শিখুক, এটা তো শেখা দরকার যে মানে ছাড় দেওয়াটাও একটা রাজনীতি। তো সেইখানে আপনার ওদের রাজনীতিটা যদি কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ে, আমি অবশ্যই মনে করব যে বাংলাদেশে যে কথাটা কিছুক্ষণ আগে আমি বললাম যে একটা এনার্জেটিক ইয়াং ফোর্স থাকলে দেশের জন্য মঙ্গল, এবং সেই ফোর্সটা যদি যেটা দেশপ্রেম 5 থাকে, আগস্ট জুলাই অভ্যুত্থানে তারা দেখিয়েছে, এবং সেইটা না থাকলে দেশের জন্য মানে খারাপ। যে আমরা গতানুগতিকের বাইরে কিছু আসুক, কেউ আসুক, আরো 5টা আসুক, কিন্তু না এসে কি হচ্ছে, না এসে কিন্তু দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, যেটা রাশেদরা করলো। এটা এই যে চুরমারটা, এই জিনিসটা এই আরপিওতে কি থাকলো যে একটা মার্কা, যেটা আমাদের নেতা বলছে মার্কাটাই ঠিক, এটাই এখন প্রমাণ হচ্ছে যে মার্কার জন্য তারা দল ভেনিশ করে দিল। নয়, আপনার তো অনেক দলের থেকেই কিন্তু দল বিরক্ত করে আপনার দলে এসেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি অবশ্যই এই বিষয়টাকে আমি একটা কি বলবো, ওই বসন্ত কলেরা যেটা, এটা কি ভাইরাল হয় না, এটা একটা ভাইরাস হয় না, সিরিয়াস ভাইরাস। আমি এই ভাইরাসের মতো দেখছি, কারণ তাহলে তো দলই টিকবে না। দুইটা তিনটা আপনাদের দলে এসেছে, তারা আপনাদের দল থেকে আমি কিন্তু সাধারণ কথা বলছি, আমি কোন দলে আসলো সেটা নিয়ে কথা বলছি না। আমি বলছি যে আপনি এত কষ্ট করে দল গঠন করলেন, এত মার খাইলেন, এত জেল খাটলেন, খাইটা যে দলটা বানাইলেন, আপনি শুধু পাশ করতে পারবেন না, এটার জন্য আপনি আপনার দলটাকে ভেঙে খান খান করে দিয়ে আপনি কিনা আরেকটা দলের সাথে মিশে গেলেন। তাহলে আপনি যে 10 বছর খাটলেন, 10টা বছর কিন্তু আপনার জিরো। আপনার একটা লাভ হয়েছে প্রাইমারি, আমি আপনাকে বলি, আপনার একটা লাভ হয়েছে, আপনি একটা মনোনয়ন পাইছেন, একটা মার্কা পাইছেন, কিন্তু মার্কা কিন্তু চিরস্থায়ী না। আপনি আগামীবারও যদি পাশ করতে এরপরেও না পারেন, আপনার মার্কাটা যে থেকেই যাবে এমন কোনো কথা না। জি তুষার, আপনি একটু আমাকে বলবেন যে আপনার জামাতের সঙ্গে একটা আলোচনা চলছে, বিএনপির সঙ্গে আলোচনা কেন ফলপ্রসূ হলো না, বা বিএনপির সঙ্গে গেলেন না কেন? অনেকে তো বিএনপির সঙ্গে যাচ্ছে, তাদের দল বিলুপ্ত করে, দল থেকে পদত্যাগ করে ধানের শীর্ষে নির্বাচন করতে যাচ্ছে, তাহলে আপনারা কেন বিএনপিতে গেলেন না? বিএনপি তো অনেক বড় দল। কারণ আমরা হচ্ছি বহুদলীয় গণতন্ত্রের প্রকৃত রক্ষাকর্তা বা সেফগার্ড করতে চাচ্ছি বহুদলীয় গণতন্ত্র। বিএনপি যে বলে যে জিয়াউর রহমান তারা বহুদলীয় গণতন্ত্র, এটা বলে, এটা তাদের পলিটিক্যাল প্রজেক্টের মধ্যে আছে, কিন্তু এখনকার ঘটনাটা কি? এখন তো মডেল হলো একদিকে সেলিম মডেল আর একদিকে ইরান মডেল। সেলিম মডেল হচ্ছে দল বিলুপ্ত, এবং হুদা মডেল, সেলিম/হুদা মডেল কি দল বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে আসো, আর ইরান মডেল কি বের হয়ে যাও। ইরান ভাই ছিলেন না, এবং ইরান ভাই, এই হুদা ভাই, সেলিম ভাই, ওনারা যে পরিমাণ সার্ভিস বিএনপিকে দিয়েছে ঐক্যমত্য কমিশনে, নিজের দলীয় স্বাতন্ত্র্য বিসর্জন দিয়ে বিএনপির প্রত্যেকটা কথা বলবেন, সময় শেষ, হ্যাঁ, প্রত্যেকটা কথা তারা একমত ছিলেন, তো সেটা সার্ভিস দিয়ে এখন তারা নিজের দল বিলুপ্ত করে দিয়ে আপনার বিএনপি চলে গেছে। আমরা তো এটা চাই নাই, আমরা তো নিজের দলকে রাখতে হবে। এখন আপনি বলেন হুদা ভাইয়ের দলের সেক্রেটারির নাম জানেন? আপনি জানেন না। আপনি হুদা ভাইয়ের দলের নাম জানেন? অনেকে জানে না, আমরা জানলেও অনেকে না, আপনি তো জানবেন, আপনি তো সাধারণ মানুষ জানেন। তার এই দলের অর্থ কি? তিনি একটা সাইনবোর্ড ছিলেন, একটা যে আপা বলেছেন তারা আসলে একটা মার্কা দরকার ছিল, ওটা পেয়েছেন। আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এনসিপি কে এত বড় মানে একটা শক্তি, আপনি যেমন বলছিলেন যে ইয়াং এনার্জেটিক একটা শক্তি, তাদেরকে আপনাদের দলে কেন ভিড়াতে পারলেন না, এক কথায় বলবেন? দেখেন, এনসিপি একটা জামাত কেন নিচ্ছে তাদেরকে? ইন্ডিভিজুয়াল দল, সে তার হিসাব বুঝে হোক। আমাদের সন্তানরা কিন্তু অনেক কিছু আমাদের চেয়ে এখন বেশি বুঝে, তার হিসাবে সে পাকা। হিসাবে যদি পাকা হয়, সে জানে কার সাথে গেলে কতটুকু পাবে, কার সাথে গেলে পাবে না। হয়তো তারা মনে করেছে যে আমার দলে ওই বিএনপির যারা, আমার দলের মার্কাটা থাকলে ওরা হয়তো ভোট নাও দিতে পারে। যারা নট অনলি এনসিপি, আপনার এবি পার্টি থেকে শুরু করে অনেকেই এই কথাটা বলেছে আমাকে। তো আমি শেষ করি, বলেছে। সো এইখানে আমি তাদের ব্যক্তি স্বাধীনতার উপর আমি ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।